দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, চ্যালেঞ্জ এবং এর সম্ভাবনা নিয়ে। আমাদের আজকের বিষয় অর্থনীতি সুশাসনের জন্য সংস্কার কেমন হবে। এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর মির্জা হাসান। তিনি সিনিয়র রিসার্চ ফেলো বিআইজিডি ব্র্যাকের যে গবেষণা প্রতিষ্ঠান, এবং একই সাথে আছেন ডক্টর আসিফ শাহান। তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ। এই বিষয়ে আলোচনা করব। সার্বিকভাবে জানতে চাবো যে বাংলাদেশের সুশাসন এবং দুর্নীতির বিষয়ে আমাদের কী ধরনের সংস্কার কার্যক্রম থাকবে। তবে তার আগে বাংলাদেশ টেলিভিশনে একটা ছোট প্রতিবেদন আছে, এটা আমরা একটু দেখে নেব। বাণিজ্য বা আর্থিক খাত সহ অর্থনীতির সঙ্গে জড়িত যে অন্যান্য খাত রয়েছে সেগুলোর ভিত্তি স্বচ্ছতা ও লেভেল প্লেইং ফিল্ড, মুক্তবাজার অর্থনীতির ভিত্তিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। অথচ গত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতি থেকে সরে গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতিতে চলে যায়। স্বজনতোষী বিভিন্ন পদক্ষেপ ও গোষ্ঠীর স্বার্থে সিদ্ধান্ত নিতে ব্যস্ত ছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার, যার সুবিধা পায় গুটি কয়েক ব্যবসায়ী আর ক্ষমতাসীনদের আত্মীয় পরিজন। ফলে অনেকটাই বিকল হয়ে পড়েছিল পুরো অর্থনীতি। ব্যাংকিং ব্যবস্থা কিংবা পুঁজিবাজার দু জায়গাতেই ছিল লুটপাটের মহা উৎসব। সেই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে অর্থনীতি আর আর্থিক খাতের পুনর্গঠনে তাই প্রশাসনিক সংস্কারের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া জরুরি। সেই সঙ্গে ব্যবসায়িক সিন্ডিকেট ও বাজার মনিটরিংয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও বলেন অর্থনীতিবিদগণ। আমাদের যে নীতিমালাগুলো আছে সেগুলো এখন আসলে আবার যাচাই বাছাই করা এবং এটাকে সংশোধন করা, যেইভাবে আসলে এই বোর্ডগুলো গঠিত হওয়া উচিত, আসলে সেই সঠিক ব্যক্তি যেন সেই বোর্ডগুলোতে যায় সেটা আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং বোর্ডগুলোতেও কিন্তু সঠিক ব্যক্তিকে আসলে নিয়োগ দিতে হবে। শুধু নিয়োগ দিলে হবে না, সে যেন তার কাজটা সঠিকভাবে করতে পারে সেই পরিবেশও তৈরি করতে হবে। আমি একজনকে নিয়োগ দিলাম কিন্তু তাকে আমি কাজের সুযোগ দিলাম না, তাহলে কিন্তু হবে না। সুতরাং সঠিক লোককে যেমন নিয়োগ দিতে হবে, তাকে সঠিকভাবে কাজ করার সেই সুযোগটা আমাদেরকে তৈরি করে দিতে হবে। বিশ্লেষকদের মতে বিগত সরকারের সময় বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন সহ সবকিছুতেই একটি সুবিধাভোগী গোষ্ঠী পুরো অর্থনীতিটাকে নিয়ন্ত্রণে রাখে। তোষণমূলক এ ব্যবস্থার ফলে দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি, যেখানে বড় বড় পণ্য আমদানি কিছু লোকের হাতে চলে যায়। অনেকগুলো ব্যাংক এবং বিভিন্ন বোর্ডের রেগুলেটরি বোর্ড চেঞ্জ হয়েছে একটা একটা করে। আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যখন পলিসি মেকিং করি অথবা ডিসিশন ডিরেক্ট করি, সেখানে যদি গ্যাপ থাকে, সেখানে যদি সিনার্জি না থাকে, তাহলে কিন্তু এটার প্রতিফলন মাঠ পর্যায়ে কিন্তু খারাপ আসবে। আগামী দিনের জন্য যোগ্য লোক, টেকনিক্যালি সাউন্ড লোক, অনলি রাজনৈতিক বিবেচনায় লোকজনকে না বসিয়ে যারা যে কাজের জন্য যোগ্য তাদেরকে যেন সে কাজের জন্য বসানো হয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত্তি স্থাপনে আর্থিক খাতগুলোতে সুশাসন ফিরিয়ে আনা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের। দর্শক আপনারা দেখছিলেন কেমন আছেন অর্থনীতি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের সুশাসন এবং দুর্নীতি রোধের ক্ষেত্রে সংস্কার কার্যক্রম কেমন হবে। আলোচনা শুরু করতে যাচ্ছি ডক্টর মির্জা হাসান আপনার কাছ থেকে। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের সুশাসন বিষয়ে কাজ করছেন, গবেষণা করছেন। মূল চ্যালেঞ্জগুলো কি কি, যেটা এই যা সংস্কার কার্যক্রম এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটার মূল ফোকাস একটা হওয়া উচিত, সেটা যে কমিশনই হোক না কেন? কোনো না কোনোভাবে নাগরিকদের কাছে রাষ্ট্রের দায়বদ্ধতার বিষয়টা খুব গুরুত্বের সঙ্গে আসতে হবে, যেটা আমাদের সংবিধানে নেই। যেভাবে আছে সেটা হচ্ছে একটু পুরনো ধাঁচের, যেটা আমরা জানি যে গণতান্ত্রিক প্রক্রিয়া, যেটা নির্বাচন, এটা একটা আছে। আরেকটা আছে যে রাষ্ট্রের যে তিনটা অঙ্গ, একটা অন্যটাকে ভারসাম্য করছে, চেকস অ্যান্ড ব্যালেন্সেস করছে, এটা আছে। কিন্তু যেটা নেই সেটা হলো যে সার্বক্ষণিকভাবে নাগরিকরা গোষ্ঠীবদ্ধভাবে যে রাষ্ট্রকে একটা দায়বদ্ধতার ভেতর রাখতে পারে, সেটা নেই। এবং সেইটাকে বাস্তবায়ন করার জন্য সাংবিধানিক পরিবর্তন হওয়া দরকার, সেটা আমি মূল কথা বলবো, যেটা আমি আর পরে ব্যাখ্যা করবো হয়তো। আমি যদি আরেকটু ভেঙে আপনার কাছে জানতে চাই, তারপর আমি ডক্টর আসিফ শাহানের কাছে যাবো। সেটা হলো যে এইটার কি, আপনি যখন রাষ্ট্র কথাটা বলছেন তখন তো আমরা তিনটি অংশের কথা বলি। একটা নির্বাচিত প্রতিনিধিরা আছেন, এটার ভিতরে থাকেন।
যদিও নির্বাচনের তো বিভিন্ন সময় আমাদের গুণগত মান নিয়ে প্রশ্ন আছে। আর একটা বড় জায়গা থাকে হলো যে আমাদের নির্বাহী বিভাগ যেটা আছে, নির্বাহী বিভাগ। যারা এখানে একভাবে যারা দায়িত্ব পান, মন্ত্রী হন, সে থেকে শুরু করে আমাদের যারা মূলত সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরকে কিভাবে আমরা আরো বেশি দায়বদ্ধ করতে পারি? কারণ যত আমরা দুর্নীতি অনিয়মের আলোচনা করেছি, রাজনৈতিক একটা খুব স্পষ্ট আমরা যেমন সংযোগ দেখতে পাই, তার থেকে অনেক একটা জিনিস কমন থাকে, সেটা হলো নিঃসন্দেহে নির্বাহী বিভাগের ভেতরেও এটা একটা যোগসাজশ থাকেন বা তারা এটার থেকে বেনিফিটেড হন। ফলে সার্বিকভাবে আমরা যেটা দেখেছি যে তাদের নিয়োগ প্রক্রিয়াও এখন খুবই দলীয়করণ, আনুগত্য এবং এটার ভিতরে চলে গেছে। এই জায়গাটা কি বলছেন যে জনগণের কাছে তারা কিভাবে দায়বদ্ধ হবেন? গণতন্ত্র সম্পর্কে একটা সীমাবদ্ধ ধারণা আছে, সেটা হচ্ছে যে নির্বাচনী গণতন্ত্র। আমরা জনগণ, ভোটার, নাগরিক, আমাদের কাজ হবে এই 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 পুরনো চিন্তা থেকে, যে প্রতিষ্ঠিত চিন্তা গণতন্ত্র সম্পর্কে, যেটা রাজনৈতিক দলগুলো প্রচার করে এবং তারা সেটাই চায় এবং এখনও চাইছে, সেটা হচ্ছে যে 5 বছর পর পর আমরা ভোটার, আমাদের নাগরিক যে ভোট দেওয়ার অধিকার, সেটা আমরা প্রয়োগ করব একদিন, এবং তারপরে আমাদের আর করার কিছু নেই। হ্যাঁ, তারপরে ওই নির্বাচিত প্রতিনিধি এবং পার্লামেন্ট, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, তারা মিলে চেকস অ্যান্ড ব্যালেন্স করে এবং কিছু কিছু যে সাংবিধানিক সংগঠনগুলো আছে সেগুলো এই সুশাসনটাকে বজায় রাখার চেষ্টা করবে, একে অন্যকে ব্যালেন্স করবে। মানে ওখানে আর জনগণের কোনো ওখানে আর জনগণ, আমরা নীরব দর্শক। আপনি যদি ফুটবলের কথা চিন্তা করেন বা ক্রিকেটের কথা চিন্তা করেন, সেটা হলো যে আমরা কারা খেলবে দুইটা দলকে নির্ধারণ করে, আম্পায়ারকে নির্ধারণ করে আমরা চলে যাব গ্যালারিতে, গিয়ে ওখানে বসে খেলা দেখব, আমাদের আর কিচ্ছু করার নেই। খেলাটা চলবে ওই দুটো দলের ভেতর এবং আম্পায়ারকে নিয়ে। আবার 5 বছর পর আমরা আবার নতুন দুটো দলকে আনবো, এইভাবে যদি চিন্তা করা যায়। এটা হচ্ছে প্যাসিভ একটা সিটিজেনশিপ। হ্যাঁ, একদমই প্যাসিভ এই একটা ব্যাপার। পরিবর্তনটা কেমন হবে এটা আমি আপনাকে জানতে চাবো আপনার কাছে। কিন্তু ডক্টর আসিফ শাহান, আপনি যেটা মনে করেন যে একই রকম ভাবে আপনি কতখানি একমত? আপনি মনে করেন যে এইটাই বড় সমস্যা নাকি আরো কিছু আছে যেটা আপনি? না, এটা তো একটা গুরুত্বপূর্ণ সমস্যা। আমি মির্জা ভাইয়ের সাথে ওই কথাটার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যখন হচ্ছে গিয়ে নির্বাচনের কথা বলি বা গণতন্ত্রের কথা বলি, সেখানে তো হচ্ছে গিয়ে জনগণের একটা ভূমিকা থাকে। ব্যাপারটাতে এরকম হওয়া খুব দুর্ভাগ্যজনক যে হচ্ছে গিয়ে আপনি 5 বছরে একবার আপনার দায়িত্ব পালন করবেন, অ্যান্ড দেন আপনার হচ্ছে গিয়ে আর কিছু করার থাকবে না। এই ক্রমাগতভাবে নির্বাহী বিভাগে যারা থাকবেন বা হচ্ছে গিয়ে শাসন বিভাগে যারা থাকবেন, তাদেরকে ক্রমাগত একটা জবাবদিহিতা, একটা সিস্টেম ডেভেলপ করা। যে আমরা অনেক সময় যে সামাজিক জবাবদিহিতার কথা বলি না, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি বলি, যে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি টুলসগুলোকে আমরা আসলে কখনোই ঠিকঠাক মতো ইফেক্টিভলি ব্যবহার করতে পারিনি। ওয়ার্ড সভাই বলেন, ওপেন বাজেট মিটিংই বলেন, এটা কোনোটাই ইসে করতে পারিনি। কিন্তু টাউন হল মিটিংও হয় না। তারপরে হচ্ছে কি আমাদের রেফারেন্ডামেরও কোনো ব্যবস্থা হচ্ছে কি আমাদের নেই। রিকল সিস্টেম বলে কোনো কিছু হচ্ছে কি আমাদের নেই, যেগুলোর মাধ্যমে হচ্ছে কি আমরা বেসিক্যালি নির্বাচনের মাঝখানের সময়কেও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। এই বক্তব্যের সাথে আমার কোনো দ্বিমত নেই, এবং এই জিনিসপত্রগুলোর আসলে একটা কনস্টিটিউশনাল এন্ডোর্সমেন্ট লাগবে। এই জিনিসপত্রগুলো যদি এখন যেভাবে আছে সেভাবেই থাকে, তাহলে কিন্তু সেগুলো ঠিকঠাক মতো বাস্তবায়িত হচ্ছে না। কারণ আমরা দেখেছি, কারণ আপনার তো উপজেলা পরিষদ আইনই বলি বা ইউনিয়ন পরিষদ অ্যাক্টে বলি, সেখানে তো 13টা স্ট্যান্ডিং কমিটির কথা আছে, সেখানে তো হচ্ছে গিয়ে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের কথা আছে, সেগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখছি না। সো একটা কনস্টিটিউশন এন্ডোর্সমেন্ট লাগবে, আরেকটা হচ্ছে গিয়ে জনগণের ওই অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, ওনারা যখন একটা ইনক্লুসিভ পলিটিক্যাল কমিউনিটির কথা বলেন, সেরকম একটা পলিটিক্যাল কমিউনিটি লাগবে যারা হচ্ছে কি এই দায়িত্বটা নেবেন। সেই জায়গাটা সাধারণভাবে সেই পলিটিক্যাল কমিউনিটি তো মানে দেশের ভিতরে, ধরেন আমি এটাকে যদি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আমি যদি মনে করি বা যে এখানে একটা দুর্নীতি হয়েছে, সেটা একটা প্রকল্পই হোক বা সামাজিক নিরাপত্তা কর্মসূচিই হোক, জনগণ হিসেবে আমার কি ধরনের এই জায়গাটাকে ঠেকানোর প্রক্রিয়ার ভিতরে যেতে পারি আমরা? প্রথমে আসি যে আমাদের বর্তমান যে মেথডগুলো আছে, যদি আমি সেগুলো ঠিকঠাক মতো অ্যাক্টিভেট করতে পারি, যে আমাদের গ্রিভেন্স রিড্রেসের একটা সিস্টেম থাকার কথা, যদি সেটা অ্যাক্টিভেট হয় এবং সেটা যদি ঠিকঠাক মতো চালু রাখা হয়, তাহলে সেটার মাধ্যমে করা সম্ভব। গ্রিভেন্স রিড্রেস মানে হলো আমার কোনো যদি ক্ষোভ থাকে, তাহলে আমি জানানোর ব্যবস্থা, সেটা নিয়ে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। যেমন বিআইজিডির একটা স্টাডি ছিল, ফিডব্যাক স্টেটের যে স্টাডিটা, সেটাতে
দেখা গেছে যে বেশিরভাগ মানুষ জানেই না যে এরকম একটা গ্রিভেন্স রিড্রেস সিস্টেম আছে বা কমপ্লেন জানানোর একটা মেকানিজম আছে। যারা জানে আবার তারা সেটাকে ঠিকঠাক মতো বিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস করতে পারছে না, কারণ যারা দায়িত্বে আছে তারাই হয়তো জড়িত। রাইট, এই যে কথাটা যে যারা দায়িত্বে আছে তারা জড়িত থাকতে পারেন বা তারা ইন্টারেস্টেড নাও হতে পারেন এটার ব্যবস্থা নিতে, এইটার বিরুদ্ধে বা এইটার ব্যাপারে যে জনগণকে সচেতনতা করা বা জনগণের হাতে সেই ক্ষমতাটা দেওয়া, সেইটা হচ্ছে কি একটা জায়গা। দুই হচ্ছে আপনার এছাড়াও যেমন আপনার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে, তথ্য অধিকার আইন আছে, সেই তথ্য অধিকার আইনের ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কোনো কার্যাবলী দেখছি না, সেগুলোকে হচ্ছে গিয়ে কার্যকর করা। যদি এগুলো তো আছে, যেগুলো একটা হচ্ছে যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করা। দুই, আমরা নতুন যে মেকানিজমগুলো পৃথিবীর বিভিন্ন দেশে আছে, যে নতুন যে মেকানিজমগুলো আছে সেগুলোকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটা হচ্ছে একটা ধারা। কিন্তু এখানে আমি আরেকটা কথা একটু অ্যাড করতে চাই। এইটা হচ্ছে একটা দিক যেখানে হচ্ছে সামাজিক জবাবদিহিতা বা মানুষের কথা। এইটার সাথে সাথে আপনি ওই যে প্রশাসনের যেই চেঞ্জ বা প্রশাসনের যে সংস্কারের কথা আমরা দেখছি, সেই সংস্কারের পুরোটা কিন্তু আবার জনগণের হাতে শুধু ওইখানে থেমে গেলে হবে না। প্রশাসনের অভ্যন্তরীণ যে সংস্কারের কথা আমরা বলছি, সেই জায়গাতে সংস্কারের প্রয়োজন আছে। চেক অ্যান্ড ব্যালেন্সে যে দুর্বলতা আছে রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে, সেখানেও কিন্তু হচ্ছে গিয়ে কাজ করা, সেগুলোকে কিন্তু বাদ দিয়ে আমার ধারণা খোলাসা করে এইটা শুনতে চাবো আমি। মানে একটা ছোট বিরতিতে যাই, তারপর আমি ডক্টর মির্জা হাসান আপনার কাছে জানতে চাবো, আপনার সরাসরি কাজ করার অভিজ্ঞতা আছে যে জনগণকে সাথে নিয়ে কাজ করলে কি রেজাল্ট চেঞ্জ হয় কিনা। দর্শক আর আমাদের সাথে থাকবেন, আমরা আলোচনা করছি যে কিভাবে আমাদের যে বর্তমান সংস্কার কার্যক্রম আছে সেটা অর্থনৈতিক সুশাসনের জন্য কাজে লাগানো যায়, জনগণের হিস্সা এখানে কিভাবে বাড়ানো যায়। একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আবার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন এবং জবাবদিহিতার জন্য সংস্কার কার্যক্রমগুলো কেমন হওয়া উচিত। মূলত আলোচনার আগে যেটা বলছিলেন ডক্টর মির্জা হাসান, যে আপনি নিজেও কাজ করেছেন, যে বাংলাদেশের সরকারি প্রকল্পের দুর্নীতি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা হয়েছে এবং দেখেছি যে গত 15 বছর এটা বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে যে অবিশ্বাস্য না। আমরা মানে 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ 100 গুণ টাকাও কোনো আইটেমে খরচ হয়েছে এরকম। তো আপনি যদি জনগণকে সরাসরি আমার প্রকল্পগুলো আছে সেখানে অংশগ্রহণ করানো যায়, আসলে কি সেটা হবে কি না? এবং আপনি যেটা বলছিলেন যে সার্বিকভাবে জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক জবাবদিহিতা করবার যে মডেলের কথা, দুটোর সাথে যদি লিঙ্ক করে বলেন। পাবলিক প্রকিউরমেন্টে যখন ডিজিটাইজেশন হলো, তখন বিশ্ব ব্যাংকের একটা সহযোগিতা ছিল ওখানে রাষ্ট্রের নেতৃত্বে। তো বিশ্ব ব্যাংক বলেছিল যে এখানে একটা সিটিজেন্স, নাগরিকদের অন্তর্ভুক্তি বা সিটিজেন্স এনগেজমেন্ট, তাদের সংশ্লিষ্টতা করলে ভালো হয়। তো সরকার মেনে নিলেন এবং করলেনও। কিছু আমরা পাইলট আমরা নিজেরা করেছি বিআইজিডি থেকে। আমরা কিছু নাগরিক কমিটি তৈরি করে দিয়েছি একদম সর্বনিম্ন পর্যায়ে, যেখানে পাবলিক প্রকিউরমেন্টটা হয়, যেটাকে ইমপ্লিমেন্টেশন স্টেজ, যেখানে আমি স্কুলটা বানাচ্ছি, যেখানে আমি কালভার্টটা তৈরি করছি, গ্রামের রাস্তাটা তৈরি হচ্ছে। আপনার মূলত ছোট প্রকল্পে আমরা দেখেছি, কারণ এটা পাইলটের ব্যাপার ছিল, ছোট থেকে শেখা। বড় উপর লেভেলে গেলে কমপ্লেক্সিটি বেড়ে যায়। হ্যাঁ, পলিটিক্যাল ইকোনমিক কমপ্লেক্সিটি দিন দিন যত উপরে যাবে তত বাড়তে থাকবে। তো ছোট লেভেলে করে আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি এত ডিটেলসে যেতে পারছি না, কিন্তু যেটা হয়েছে, যেমন একটা স্কুল ইদার তৈরি হচ্ছে অথবা এটাকে ঠিক করা হচ্ছে, মেরামত করা হচ্ছে। তা আমরা যেটা করেছি যে মানুষের অংশগ্রহণের জন্য
এই প্রক্রিয়াটাকে তারা যাতে দেখভাল করে, তাদের অংশগ্রহণটা আরও শক্তিশালী হয়, আরও যেটাকে আমি বলি সেন্স অফ ওনারশিপ, তাদের মালিকানা বোধটা তাদের ভেতর যদি বাড়াতে চাই, তা আমরা চেয়েছি যে ওই স্কুলের পাশেই যে জনগোষ্ঠী আছেন, কমিউনিটি আছেন, তাদের দিয়ে আমরা কমিউনিটি, এবং এটা স্কুল ম্যানেজমেন্টের বাইরে, কারণ একদম সাধারণভাবে স্কুল- স্কুল ম্যানেজমেন্টে একদম স্কুল থাকে, ম্যানেজমেন্টের স্কুল বাইরে। ম্যানেজমেন্টের বাইরে, সম্পূর্ণ বাইরে, একদম সাধারণ মানুষ, যেখানে প্যারেন্টসরা আছে, প্যারেন্টসরা নাও থাকতে পারে, আমরা কমিটি করে দিয়েছি, এটা একটা। আর আমরা পাশাপাশি কমিউনিটিকে ইনভলভ করেছি, যারা ওই স্কুলের চারিধারে আছে, কমিটির মেম্বার তারা না, কিন্তু তারা সাধারণভাবে কমিউনিটি অর্গানাইজেশন, যেটা সবাই জানে ঘটনাটা কি, স্কুলে বলে দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার এসছে যে এইভাবে হবে জিনিসটা, এই ধরনের জিনিস ব্যবহার হবে, ইনি হচ্ছেন কন্ট্রাক্টর, এই বাজেট, এই ব্যাপারগুলো, এবং ভালো কাজ মন্দ কাজ এবং ওনাদের জনগণের অধিকার আছে দেখার দেখার অধিকার আছে। টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারের, যে কোনো আপত্তি অভিযোগ থাকলে ইঞ্জিনিয়ারকে টেলিফোন করতে, যিনি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার আছেন, দেখভাল করছেন, তাকে জানানোর, এবং কিছু এলিমেন্টারি আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ, হ্যাঁ, ভালো বালু চেনা, ভালো রড চেনা, ভালো ইট চেনা, এগুলো ইঞ্জিনিয়ার বুঝিয়ে দিয়ে গেছেন। আশানুরূপ ফল পেয়েছি, মানে আশা অতিরিক্ত ফল পেয়েছি, যে মানুষ সামান্যতম যদি ওখানে কোনো রকম ভুল ভ্রান্তি থেকে থাকে কন্ট্রাক্টরের দিক থেকে, তাহলে মানুষ জানিয়েছে ইঞ্জিনিয়ারকে, এবং অধিকাংশ কেসে সেগুলো সমাধান হয়েছে। এইটা একটা সর্বনিম্ন পর্যায়ে, এবং আমরা সরকারকে একটা মডেল দিয়ে দিয়েছি এবং বলেছি যে এটা রেভিনিউর বাজেটের অধীনে হবে, মোবিলাইজেশনটা দরকার পড়লে একটা এনজিওকে সম্পৃক্ত করা যায় রাষ্ট্রের সঙ্গে, কারণ সবাই তো পারবে না কাজটা করতে, সেটা এভিডি বাজেট। এটা একটা মডেল হয়ে গেল। এই মডেলটা আস্তে আস্তে উপর দিকে যেতে হবে। সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এই নাগরিক সংশ্লিষ্টতা, সুতরাং আমরা সাধারণভাবে যেই নাগরিক সংশ্লিষ্টতা দেখি, এবং এইটাকেই যদি আমি বলছিলাম যে আপনি বলছেন যে রাষ্ট্রের ভেতরে আপনি সংবিধানের পরিবর্তন থেকে বিরতির আগে আপনি বলছিলেন যে কিভাবে এটা এক ধরনের জবাবদিহিতার প্রক্রিয়া। এইখানে আমি কিন্তু অন্য কথা বলছি, এটাকে আমি বলছি যেটা ডক্টর শাহান যেটা বললেন, যে ওই যে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি আছে আমাদের, সে নাগরিক সমাজ আছে, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি আছে, এনজিওরা করছে বিভিন্নভাবে, যেগুলো কোনো কনস্টিটিউশনাল বৈধতা নেই। হ্যাঁ, এগুলোকে ইংরেজি ভাষায় একটা শব্দ আছে না, ওয়াচ ডগ। হ্যাঁ, ওয়াচ ডগ যেটা ঘেউ ঘেউ করে শুধু, কিন্তু কামড় দিতে পারে না। ঠিক আছে, কারণ কামড় দেবার অধিকার তার নেই, তার লিগ্যাল ম্যান্ডেট নেই, কনস্টিটিউশনাল ম্যান্ডেট নেই। সরকার শুনলে শুনবে, না শুনলে না শুনবে, একটা কিছুটা ভলেন্টারিস্ট ব্যাপার আছে। আমি যেটা চাইছি খুব সংক্ষেপে বললে, যে একটা দ্বৈত ক্ষমতার ব্যাপার বা ডুয়াল পাওয়ারের ব্যাপার, যেখানে সমাজের একটা ক্ষমতা থাকবে যেটা এন্ডোর্স বাই কনস্টিটিউশন, সংবিধান সেটাকে ম্যান্ডেট দেবে, আরেকটা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা তো আছেই। এই দুটোর মধ্যে মিল থাকতে পারে, হাইব্রিড হতে পারে, ডিফারেন্ট কাইন্ড অফ কমিশনের কথা, ব্যাংকিং সেক্টর কমিশনের কথা বলা হচ্ছে, পুলিশ কমিশনের কথা বলা হয়েছিল এক সময়, সেটার মতোই। কিন্তু আগে যেটা ভাবা হয়েছিল সেটা হচ্ছে একটা হাইব্রিড, মূলত রাষ্ট্রের ভেতর একটা কমিশন, যেখানে রাষ্ট্রের লোকজন থাকছেন আর নাগরিক দিক থেকে কিছু লোকজন এক সংশ্লিষ্ট, কিন্তু রাষ্ট্র অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, মানে সরকারি পর্যায়ে কমিশনটা থেকে যাচ্ছে। কিন্তু আমি যে কমিশনের কথা বলছি ওইটাকে বাদ দিয়ে নয়, ও হাইব্রিড থাকবেই, কিন্তু শুধুমাত্র সমাজেই একটা কমিটি হতে পারে। পুলিশ রিফর্ম মনে করেন, পুলিশ নিয়ে অনেক কথা হচ্ছে না এখন, আমি এই নিয়ে ইনভলভ ছিলাম যখন পুলিশ রিফর্ম হয়েছে, অনেক গবেষণা করেছি, সার্ভে করেছি। তখন মানুষের চাহিদাটা জানেন কোথায়? ওই হোম মিনিস্ট্রি লেভেলে কাডারদের মধ্যে যে ঝগড়াঝাটি, সেটা না। মানুষের চাহিদা হচ্ছে যে আমার থানার কাছে একটা নাগরিক কমিটি থাকবে, যার সঙ্গে ওসি সাহেব কথা বলে, যেটা কমিউনিটি পুলিশিং, কিন্তু পুলিশ কন্ট্রোল করবে না, কন্ট্রোল করবে জনগণ কমিটির মাধ্যমে, এবং ওসি সাহেব এই কমিটির কাছে দায়বদ্ধ থাকবেন, এবং কোথায় কি ক্রাইম হলো, ক্রাইম কিভাবে বন্ধ করা যাবে, এবং কি বিভিন্ন রকম যে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে, সেটা দেখভাল করবে, মনিটর করবে এই কমিটি। এই কমিটিটাকে আমি বলছি দ্বৈত শক্তি বা ডুয়াল পাওয়ার বা সামাজিক শক্তি। একটা এখানে ঝুঁকি যেটা আমি দেখি, সেটা হলো যে এর কারণে এই ধরনের কাজই বরং উল্টো দিক থেকে হয়েছে, সেটা হলো যে রাজনৈতিক প্রভাব এত স্পষ্টভাবে ছিল থানা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের, যে নাগরিকের সমাজ না হয়ে একটা রাজনৈতিক দল হয়ে গেছে।
তো আমরা এই জায়গাটা থেকে আমরা এই ঝুঁকিটাকে আমি কিভাবে এই ঝুঁকিটা হচ্ছে যে যেটা আমরা আমাদের প্রকিউরমেন্টের বেলায় করেছিলাম, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে আমরা ঢুকতে দেইনি সেখানে, ঠিক আছে? আমরা একদম বুঝে শুনে যাদের ব্যাকগ্রাউন্ড আছে, আমরা যুব সমাজ থেকে নিয়েছি, আমরা একজন প্রাক্তন কন্ট্রাক্টরকে নিয়েছি, একজন প্রাক্তন অফিসিয়ালকে সুতরাং এটা নিয়েছি। এই কমিটিটা সামাজিক কমিটি যেটা বলছেন এটা অরাজনৈতিক হতে হবে, একদমই অরাজনৈতিক হতে হবে। তারপরে একটা ডাবল অ্যাকাউন্টেবিলিটি, একটা চেকস অ্যান্ড ব্যালেন্স ওখানেও রেখেছি। আমি যেটা বলেছিলাম যে একটা হচ্ছে যে একটা কমিটি, পাশাপাশি কমিউনিটি একজন আরেকজনকে আবার দেখভাল করছে। এই কমিটির সদস্যরা যদি তাদের ক্ষমতার অপব্যবহার করতে চায় সেটা তারা পারবে না, কারণ এভরিথিং ইজ ওপেন। ডক্টর আসিফ খান, মানে এই প্রশাসনিক সংস্কারের ভেতরে যে বিভিন্ন আলোচনা হচ্ছে, সত্যিকার অর্থে এই আমরা যেটাকে অর্থনৈতিক সুশাসন বলছি তার অবস্থান আপনি মানে কতখানি গুরুত্বপূর্ণভাবে দেখছেন এটা প্রশাসনের সংস্কার? মানে যে অনেকগুলো কমিশন হয়েছে এখন, 6টা হলো, তারপরে আবার 4টা হয়েছে আর কি। হ্যাঁ, আমরা যদি অর্থনৈতিক উন্নয়নের দিকেই তাকাই, বাংলাদেশে আমরা চাই বা না চাই রাষ্ট্রের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। রাষ্ট্র সার্ভিস ডেলিভারির মাধ্যমেই হোক বা রাষ্ট্র হচ্ছে গিয়ে বিভিন্নভাবেই জনগণের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা প্রাইস কন্ট্রোলই হোক বা হচ্ছে গিয়ে সরাসরি সার্ভিস ডেলিভারির মাধ্যমে হোক। এখন রাষ্ট্র তো এগুলো করছে হচ্ছে আমলাতন্ত্রের মাধ্যমে। এখন সে কারণেই মানে যেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, এক, আমলাতন্ত্রের ক্যাপাসিটির কোয়েশ্চেন, দক্ষতার কোয়েশ্চেন, আমলাতন্ত্র সেটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা। দুই, ওই যে আমলাতন্ত্রের লেভিয়েথান মানে ক্ষমতাবান হয়ে যে আমলাতন্ত্র জবাবদিহিতার বাইরে চলে যাচ্ছে কিনা, এইটা একটা বড় সমস্যা। কারণ আমলাতন্ত্র যদি জবাবদিহিতার বাইরে চলে যায়, সে নিজেই যদি হচ্ছে গিয়ে তার যে দায়িত্ব সেটা পালন না করে নিজেই যদি হচ্ছে জনগণের উপর খড়গহস্ত হয়, তাহলে তো হচ্ছে গিয়ে বাস্তবায়িত হচ্ছে না। ডক্টর মির্জা হাসান যেটা বলছেন যে 5 বছর পর পর তো তাও আপনি মানে রাজনীতিবিদদেরকে পরিবর্তন করতে পারার কথা। হ্যাঁ, কিন্তু আমলাতন্ত্র তো আপনি পরিবর্তন করতে পারবেন না। এই জবাবদিহিতায় জনগণের হিস্সা কিভাবে থাকবে? বাংলাদেশে আমরা যে আমলাতন্ত্র দেখছি, এইটার যে আমরা রাজনীতিকরণের কথা বলি, এটা তো শুধু গত 15 বছরের গল্প নয়, এটা তো অনেক আরো আগে থেকে এই গল্পটা শুরু এসেছে। তো আগে প্রথমত আমাদের হচ্ছে বাংলাদেশের আমলাতন্ত্রের সমস্যাগুলো কি কি। প্রথমত রাজনীতিকরণের যে সমস্যার একটা বড় কারণ হচ্ছে যে আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই প্রশ্নটার উত্তর কখনো খুঁজতে চেষ্টা করিনি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা কি হওয়া উচিত। আমরা কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বলে গালিগালাজ করেছি, খুব ভালো কথা। আমরা প্রশাসনের বিভিন্ন ভূমিকার হচ্ছে গিয়ে সমালোচনা করেছি, সব ঠিক আছে। এই প্রশ্নের উত্তর আপনি আমাদের যে সিভিল সার্ভিস অ্যাক্ট আছে 2018, সিভিল সার্ভেন্ট কন্ডাক্ট রুলস আছে 1979, ডিসিপ্লিনারি অ্যাপিল রুলস আছে 1985, কোথাও আপনি দেখবেন না যে কথাটা বলা আছে যে সিভিল সার্ভিসের রোলটা কি, কোর্টটা কি। আপনি ইংল্যান্ডের দিকে তাকান, একটা সিভিল সার্ভেন্ট কোর্ট আছে যে তার ইম্পার্শিয়ালিটি সেটাকে ডিফাইন করা আছে। ইম্পার্শিয়ালিটি বলতে কি বোঝানো হয়, পলিটিক্যাল নিউট্রালিটি কি বোঝানো হয় সেটা খুব স্পষ্ট করে আছে। আপনি ভুটানের দিকে তাকান, ভুটানও সিভিল সার্ভিস কোড আছে। মালয়েশিয়ার দিকে তাকান, সেখানেও একটা কোডিফাইড আকারে এই জিনিসটা আছে। হংকংয়ে আছে। পৃথিবীর বহু দেশ এই সংজ্ঞায়নটা করেছে যে এটা করা উচিত। এখন এইভাবে যদি আমরা একটা কোড ঠিক করতে পারি, তাহলে লাভটা কী হয় সেইটা মাথায় রেখে আপনি আইনগুলো তৈরি করতে পারেন, সেইটা মাথায় রেখে আপনি জবাবদিহিতার ক্ষেত্রগুলো তৈরি করতে পারেন। যেমন ফর ইনস্টেন্স ভুটানের কোডের দিকে যদি তাকাই, হংকংয়ের কোডের দিকে জায়গায় একটা যেটা খুব স্পষ্ট করে বলা আছে, আমলাতন্ত্র জনগণের স্যাটিসফ্যাকশনের জন্য কাজ করবে এবং জনগণকে হচ্ছে গিয়ে সে সর্বোচ্চ সম্মান দেবে। এই যদি হয় কোডিফাইড ইস্যু, সেইটার বেসিসে কিন্তু হচ্ছে কি আমাদের এখানে তো উল্টো হয় যে জনগণকে আমরা দেখেছি বিভিন্ন সময় যে স্যার বলতে হবে, না হলে রাইট। একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য, আপনার অর্থনৈতিক এই উন্নয়নের জন্য, অর্থনৈতিক অসাম্য মানে বৈষম্য যেটা সেটা দূরকরণের জন্য যদি বলি, তাহলে সেখানে আমলাতন্ত্রের চেহারাটা কীরকম হবে সেই আলোচনাটা কিন্তু আমরা দেখছি না। সো সেটা লাগবে, এবং সেটা হলে এই যে যেটা আমি বললাম যে একটা উদাহরণ দিলাম যে এরকম যদি হয়, তাহলে সেই অনুযায়ী আপনি একটা কাঠামো তৈরি করার চিন্তাভাবনা করতে পারেন যে এইভাবে জনগণের কাছে তার দায়বদ্ধতা নিশ্চিত করার একটা মেকানিজম আমরা তৈরি করতে পারি। সো এইটা যখন আমরা করতে পারবো, তখন হচ্ছে গিয়ে আমরা অনেক দূরে এগিয়ে যাব। দ্বিতীয়ত আরেকটা যেটা মানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমলাতন্ত্রকে রাজনীতির হাত থেকে বাঁচানোর মেকানিজমটা কি আমাদের। রাজনীতিকরণ যে আমরা দেখেছি, ট্রান্সফারের ক্ষেত্রে দেখেছি, প্রমোশনের ক্ষেত্রে দেখেছি, যে আমরা দেখেছি হচ্ছে গিয়ে যে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের লোককে হচ্ছে তার পজিশনে বসাচ্ছে। এখন এইটা নিয়ে কি আমরা মাথা ঘামাচ্ছি? কারণ এটা যদি না হয়, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে আবারও করাপশনের পসিবিলিটি বেড়ে যাচ্ছে। আপনি যদি জানেন যে হচ্ছে আপনার
প্রফেশনাল কম্পিটেন্স, প্রফেশনাল দায়িত্ববোধ, সেইটা আপনার প্রমোশনের জন্য যথেষ্ট না। আপনি যদি জানেন সিনিয়রিটি যথেষ্ট না, আপনার লয়্যালটি বা দলের প্রতি যে আনুগত্য সেটা গুরুত্বপূর্ণ, তাহলে তো আপনার কার্যক্রম হবে সেভাবে, এবং আপনি জানেন একটা ফ্রি পাস আপনি পেয়ে যাচ্ছেন, তো তাহলে সেইটা ঠেকানোর উপায়টা কোথায়, সেটা নিয়ে হচ্ছে একটা আলোচনা। আমরা দুজনের কাছ থেকে এই সুপারিশই জানতে চাবো। একটা ছোট বিরতিতে যাচ্ছে, আমাদের অনুষ্ঠানের শেষ অংশে জানতে চাবো যে সংস্কারের জন্য আপনাদের সুপারিশগুলো কেমন থাকবে। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম যে বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রম অর্থনৈতিক সুশাসনের জন্য কেমন হওয়া প্রয়োজন। ডক্টর মির্জা হাসান, আমরা তো আলোচনা করছিলাম মূল, আপনি যেটা পরিবর্তনের কথা, সংস্কারের কথা বলছেন, তার মূল এসেন্সটা ছিল যে যেই রাষ্ট্রীয় কাঠামো আছে সেটা নির্বাচিত হোক, সেটা আমলাতন্ত্র হোক, সেটা জনগণের কাছে দায়বদ্ধ হবে। সেইটা আনার জন্য বর্তমান যেই সংস্কার কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছেন, তার জন্য আপনার কি কি সুপারিশ থাকবে? আমাদের এই দায়বদ্ধতার ব্যাপারটা, মানে গণতান্ত্রিক দায়বদ্ধতার ব্যাপারটা এই যাবৎ যেভাবে চিন্তা করা হয়েছে শুধুমাত্র নির্বাচনী রাজনীতির মাধ্যমে, প্রতিনিধিত্ব গণতন্ত্রের মাধ্যমে, যেখানে আমাদের ভূমিকাটা প্যাসিভ, অ্যাক্টিভ না। হ্যাঁ, আমরা 5 বছর পর পর আসি, 5 বছর পর আমরা সরকার পরিবর্তন করতে পারি আইডিয়ালি, যদি সব ঠিকঠাক থাকে। গণতন্ত্রকে ভাবতে হবে এর চাইতে অনেক ব্যাপক। গণতন্ত্র হচ্ছে নাগরিকদের সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের একটা অংশ, ছোট্ট একটা অংশ হচ্ছে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, যেটা নির্বাচনের মাধ্যমে হয়। কিন্তু এর বাইরে যে একটা বিশাল ব্যাপার আছে, সার্বভৌমত্বটা সবসময় ধরে রাখা। তার জন্যে যেটা আমি বলেছি যে সংবিধান দ্বারা সমর্থিত, কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড নাগরিক সংঘবদ্ধ একটা প্রক্রিয়া থাকতে হবে, যে পার্মানেন্টলি এক্সিকিউটিভকে, রাষ্ট্রকে জবাবদিহিতার মধ্যে রাখতে পারবে, একদিনের জন্য নয়, ক্রমাগতভাবে। এবং সেখানে কিছু ডিরেক্ট ডেমোক্রেসির কথা ডক্টর শাহান বলেছেন, যে রেফারেন্ডাম হতে পারে, এগুলো বিষয় থাকতে পারে, ডাইরেক্ট রিকল সিস্টেম থাকতে পারে। আমার পার্লামেন্ট মেম্বারকে পছন্দ নয়, 5 বছর অপেক্ষা করার দরকার নেই, আমি যদি সুনির্দিষ্ট কিছু সিগনেচার নিতে পারি আমার কনস্টিটিউশন, তাকে আমি রিকল করতে বা 5,000 লোক। হ্যাঁ, ওইটা তো হিসেব করে বলা যাবে সেগুলো। আরেকটা যে হচ্ছে যে গণতন্ত্রকে আমাদের চিন্তা করতে হবে। গণতন্ত্র মানে শুধু রাজনীতি না, এটা রাজনৈতিক অর্থনীতি সারা বিশ্বে এবং আমাদের জন্য। সেটা হচ্ছে যে স্টেট ক্যাপচার, যেটাকে আমরা বলি, যে রাষ্ট্রে যারা প্রতিনিধি তারা অনেক জায়গা দখল করে নেয়। এই ক্যাপচার ঠেকানোটাই, সেটা ব্যাংকিং সেক্টরই হোক, ইউনিয়ন পরিষদের অ্যাডমিনিস্ট্রেশনই হোক, সেটা যে কোনো সোশ্যাল প্রোটেকশন হোক, যে কোনো জায়গায়, এডুকেশন হোক, হেলথ সেক্টর হোক, রাষ্ট্রীয় সকল প্রকল্পের ক্যাপচার। সো ক্যাপচার ঠেকানোটা গণতন্ত্রের একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই ক্যাপচার ঠেকানোর জন্য
আমরা একটা কাউন্টারভেলিং পাওয়ার যেটাকে বলি, একটা বিপক্ষ শক্তি, সেই শক্তিকে তৈরি করতে হবে। তার জন্য সংবিধানের পরিবর্তন আনতে হবে। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, গার্ডিং দ্য গার্ডিয়ান। মুরব্বীদেরকে কে গার্ড করবে, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, সেই প্রক্রিয়াটাকে সামনে নিয়ে আসার জন্য এইটাই হবে আমার সংস্কারের সবচাইতে গুরুত্বপূর্ণ ফিলসফি। প্রত্যেকটা সংস্কার শুড বি ড্রিভেন বাই দিস, এই ফিলসফিতে ড্রাইভ হতে হবে। এটা হচ্ছে আমার একটা বড় বক্তব্য। আরও খুঁটিনাটিতে যাওয়া যায় সেগুলো যে একটা যদি বলেন, যেমন ধরেন উদাহরণ দিয়ে যদি আমি যদি লোকাল প্রশাসন লেভেলে যাই, তাহলে আমরা গবেষণা করছি, মানুষের কাছে যাচ্ছি এই মুহূর্তে, বলছি যে আপনারা কি চান, কি হলে ইউনিয়ন পরিষদ মানুষের কন্ট্রোলে থাকবে, যেখানে ভাতাগুলো সঠিকভাবে দেওয়া হবে, ট্রান্সপারেন্সি থাকবে, দুর্নীতি হবে না আপনাদের একটা। এবং সরকার যে দুটো উপায় করে দিয়েছে, একটা ওপেন বাজেট, আরেকটাকে বলা হয় ওয়ার্ড সভা, যার মাধ্যমে জনগণ যেতে পারে। কিন্তু সেগুলো সব ওই যে ক্যাপচার, বলছিলেন যে অনেকগুলো প্রসেস আছে, কিন্তু এটা একটা হলো দখল হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় হলো যে এটা নিয়মিত কার্যকর ডিসফাংশন হয়ে যাচ্ছে, এটা দখল হবে। সেই দখলদারিত্ব বন্ধ করার জন্য জনগণ, আমি যে তাত্ত্বিক কথাগুলো বললাম এবার ডুয়াল পাওয়ার, অ্যাবাউট অন্য ধরনের গণতন্ত্র, জনগণ কিন্তু বলেছে সে কথা। তারা বলছে যে ইউনিয়ন পরিষদকে যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাখতে চাই এবং এটাকে যদি আমরা দুর্নীতিমুক্ত রাখতে চাই, তাহলে ইউনিয়ন পরিষদের উপরে আর একটা নাগরিক কমিটি তৈরি করতে হবে। যে নাগরিক কমিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার সবার দেখভাল করবে, যার একটা সাংবিধানিক ক্ষমতা থাকবে দেখভাল করার, এবং তার সঙ্গে যোগাযোগ থাকবে স্থানীয় প্রশাসনের, উপজেলা প্রশাসন এবং উপজেলার যে ব্যুরোক্রেসি, তার সঙ্গে একটা যোগাযোগ থাকবে। সেরকম একদম সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। এবং আরেকটা প্রস্তাব, যদি আপনি পুলিশের কথা চিন্তা করেন, সেটা হচ্ছে নাগরিক কমিটি একেবারে লেভেলে, থানা লেভেলে, সেটা একটা বলা হয়েছে। এবং পুলিশও কিন্তু কমিশন চেয়েছিল 2007-8, কিন্তু পুলিশের চাওয়াটা হলো যে একটা হাইব্রিড কমিশন, যেখানে জনগণ থাকবে আর ব্যুরোক্রেসি থাকবে, রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবে, সেটার কাছে তারা জবাবদিহি চায়। এখন তো স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি আছে, সেগুলো তো এগুলো তো কোনো সাংবিধানিক কোনো ক্ষমতা নেই। সুতরাং ওই একই প্রক্রিয়ার ভিতর দিয়ে গেলে আসলে তো খুব একটা কাজ হবে না। এবং সেখানে কে থাকবেন এটাও যেহেতু নির্ধারণটা করেন যারা ক্ষমতার অপব্যবহার করছেন তারাই, সেইটা ঠেকানো একটা বড় বিষয়। আসিফ শান, একই রকমভাবে আপনার কাছে যেটা বলছিলেন যে প্রক্রিয়া তো আমরা অনেক করি, বাস্তবায়নের ক্ষেত্রে বা এটাকে আমরা যেটা এনফোর্সমেন্ট, কার্যকর করার ক্ষেত্রে আমরা বারবার হোঁচট খেয়েছি। গত 50 বছরে আমাদের অভিজ্ঞতা এটাই। কিভাবে আমরা মানে নিশ্চিত করব যে এবারের যে সংস্কারগুলো আছে সেগুলো, উনি যেটা বলেছেন যে ক্যাপচার হয়ে যাবে না গোষ্ঠী, উনি হয়তো রাজনৈতিক কথা বলেছেন, আমি এটাকে বলি যে গোষ্ঠী স্বার্থের কাছে ক্যাপচার হয়ে যাবে না। সেটা রাজনৈতিকও হতে পারে, সেটা ব্যবসায়িক হতে পারে, সেটা দুর্বৃত্তায়নও হতে পারে। আমি দুটোই মিন করি। হ্যাঁ, উনি বলেছেন এটা কিভাবে হবে। প্রথমত যে জিনিসটার উপর আমাদের জোর দিতে হবে, যে আমরা যদি ব্যক্তির পরিবর্তন চাইতাম, একটা দলের বদলে আরেকটা দলকে যদি হচ্ছে কি আমরা জাস্ট ক্ষমতায় আনতে চেতাম, তাহলে কিন্তু আমাদের এত কিছু করবার যা আমরা করেছি, যে যত প্রাণ বিসর্জন গিয়েছে, তার অনেকটা অর্থহীন হয়ে পড়ে। সো প্রথমত যে জিনিসটা মাথায় রাখতে হবে, এইটা কিন্তু কোনো একটা রাজনৈতিক দলকে সরিয়ে আরেকটা রাজনৈতিক দলকে বসানোর আন্দোলন এটা নয়। এটা হচ্ছে আমরা যেটাকে বলি রুলস অফ দ্য গেম, যে নীতি, যেটা ফর্মাল বা ইনফর্মাল দুই রকমই হতে পারে, বরং ফর্মালটার সাথে সাথে ইনফর্মালটাও যাতে চেঞ্জ হয় সেটা করার আমরা চেষ্টা করছি। এখন যদি এই যে রুলস অফ দ্য গেম যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে সংবিধানের যে সংশোধনগুলো দরকার, সংবিধান আসলে কোন সংশোধনগুলো দরকার, একটার কথা তো ডক্টর মির্জা হাসান বলেছেন, ওটাতে আমি যাচ্ছি না। এইটা ছাড়া যেমন আমাদের গত 15 বছরের সমস্যা ছিল ক্ষমতার কেন্দ্রীভবন, ক্ষমতা একজন ব্যক্তির হাতে, একটা দলের হাতে বা একটা ব্রাঞ্চের হাতে কেন্দ্রীভূত হয়ে গিয়েছিল। তাহলে এই যে সেন্ট্রালাইজেশনটা হয়েছে, আমাদের তাহলে এখন ডিসপারশন অফ পাওয়ার লাগবে। এখন ডিসপারশন অফ পাওয়ারটা আমরা কিভাবে করতে পারি? সো প্রথমত আমরা যেভাবে হচ্ছে গিয়ে আমাদের সংসদটাকে দেখি, তো তাহলে রুলস অফ দ্য গেম যদি আমরা ব্রেক করে যদি দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ আমরা যাই, তাহলে আবার প্রশ্ন আসছে হচ্ছে কি উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে ভারসাম্যটা কিভাবে হবে, এবং ইতোমধ্যে সেখানে কোথায় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হবে বা কোথায় কীরকম হবে, সেই প্রশ্নগুলো চলে আসে। তো আমরা যদি হচ্ছে গিয়ে এভাবে করি যে নিম্নকক্ষ যেটা থাকবে সেটা এখন যেভাবে নির্বাচন হয়ে যাচ্ছে সেভাবেই হলো, তারাই হচ্ছে গিয়ে সরকার গঠন করলো। উচ্চকক্ষ যেটা থাকবে সেটাতে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে গেলাম, আনুপাতিক যে সেটাতে গেলাম।
এবং আমরা সরকার চালানোর রেসপন্সিবিলিটি দিলাম হচ্ছে নিম্নকক্ষে যারা দিচ্ছে তাদের, উচ্চকক্ষকে দিলাম হচ্ছে গিয়ে জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব। যেটা উনি বলছিলেন যে নাগরিকদের একটা হ্যাঁ, হয়তো নাগরিক অরাজনৈতিক নাগরিক প্ল্যাটফর্ম, না, এটা কি not- ঠিক আছে ডক্টর মির্জা ওই হাসান? পুরোপুরি না, উচ্চকক্ষে হ্যাঁ। উচ্চকক্ষে তো হাইব্রিড যদি হয় তাহলে একটা তো রাজনৈতিক দলগুলো তাদের রিপ্রেজেন্টেশন Right. যাবে, আরেকটা যেটা আমি বলছি যে স্বাধীন যে গ্রুপগুলো হ্যাঁ, মানে তাদের- অরাজনৈতিক অরাজনৈতিক গ্রুপের কিছু রিপ্রেজেন্টেশন হবে, আমি মানে যেভাবে বুঝি। হ্যাঁ, এটা পুরোপুরি বিএনপি যেটা বলেছে যে উচ্চ কক্ষ হবে হচ্ছে গিয়ে সিভিল সোসাইটি, আমরা ওরকম বলছি না। এখানে রাজনৈতিক দলগুলো তাদের যেই ভোটের পার্সেন্টেজ সে অনুযায়ী থাকবে, প্লাস হচ্ছে গিয়ে জনগণের অংশগ্রহণটাও থাকবে। এদের দুটো রেসপন্সিবিলিটি। এক, সংবিধান সংশোধনের মতো কোনো ব্যাপার যখন হবে তখন উচ্চকক্ষের মতামত লাগবে। উচ্চকক্ষের মতামত ছাড়া বা ভোট ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না, কারণ এইটা একটা বড় সমস্যা হয়েছে বাংলাদেশে 2001 সরকার আসার পরে, যেখান থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের ঝামেলাটা শুরু হলো, যে বিচারকদের বয়সসীমা 2 বছর বাড়ানো, সেটাও কিন্তু হয়েছে ওই যে 2/3 সংখ্যাধিক্যের কারণে। আপনি যদি দ্বিকক্ষ বিশিষ্ট এটা করেন তাহলে সেটা কিন্তু থামানো যেত। আওয়ামী লীগ যেটা করেছে পরে তত্ত্বাবধায়ক সরকার, একই ব্যাপার, 230টা আসন, 2/3 অধিক ক্ষমতা, আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে পারছেন। কিন্তু যদি 2 কক্ষতে ভাগ থাকতো এবং আনুপাতিক ব্যবস্থা থাকতো তাহলে 2টা কক্ষ কিন্তু এত সহজে একমতে পৌঁছাতো না। এবং বড় একটা সেটা হতো চ্যালেঞ্জ না। আমি যেটা দেখি সেটা তো নির্বাচনের আগে সংবিধান পরিবর্তনের এই বিষয়গুলো তাদের হ্যাঁ। ম্যানিফেস্টোতেও ছিল না, এবং যেটা আপনারা রেফারেন্ডামের কথা বলছেন যে এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে সেটাই রেফারেন্ডাম করে এটাকে যাওয়া, সেইটারও প্রয়োজন। সেটাই বললাম যে এখন একটা অপরচুনিটি, এখন একটা সুযোগ এসেছে হচ্ছে গিয়ে এই রুলস অফ দ্য গেমটাকে হচ্ছে গিয়ে চেঞ্জ করা। যে আমরা যদি ইলেকট্রাল সিস্টেমে একটা চেঞ্জ আনতে পারি, আমরা যদি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট ইস্যুতে এসে, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট করলে যেটা বললাম জবাবদিহিতার ব্যাপারটা, আরেকটা যেটা সুবিধা, আপনি যদি আনুপাতিক হিসেবে আসেন তাহলে আপনি যখন জাতীয় সংসদের স্থায়ী কমিটি বা উচ্চকক্ষের স্থায়ী কমিটিগুলো হবে, সেটা কিন্তু আর একটা দল দ্বারা নিয়ন্ত্রিত হবে না। সেখানে জনগণের অংশগ্রহণ থাকছে, প্লাস আনুপাতিক শাসন হিসেবে অনুযায়ী অন্য দলগুলোর থাকছে। তখন আমরা যে এই যে ব্যুরোক্রেসির কথা বললাম, আমলাতন্ত্রের কথা বললাম, পাওয়ারফুল আমলাতন্ত্র, তাকে যখন আমি হচ্ছে গিয়ে এই উচ্চকক্ষের যেই স্থায়ী কমিটি আছে তার জবাবদিহিতার আন্ডারে আনছি, তখন কিন্তু সেই ব্যুরোক্রেসি বুঝতে পারছে যে আমি একটা দলকে যদি সার্ভ করি তাহলে বাকি দলগুলো একসাথে এসে আমার জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে আমাদের যে একটা ধারণা থাকে যে রাজনৈতিক দলগুলো ভালো হয়ে যাবে, আপনি দেখবেন যে অনেক সময় আমাদের সমাধান হচ্ছে যে কবে আমাদের দেশের অবস্থার উন্নতি হবে, যখন রাজনৈতিক দলগুলো ভালো হয়ে যাবে, যখন রাজনৈতিক দলে ভালো মানুষ আসবে। দেখুন, পৃথিবীর কোনো দেশে কোথাও এইভাবে হয় না যে মানুষ হঠাৎ করে ভালো হয়ে যায়, এটা হয় না। মানুষ র্যাশনাল হিউম্যান বিং, র্যাশনাল অ্যাক্টর, সে যা করবে তার নিজের ইন্টারেস্টের জন্যই করবে। সো পলিটিক্যাল অ্যাক্টররা তার নিজের ইন্টারেস্টের জন্যই করবে, এটা আশা করে লাভ নাই তারা হঠাৎ করে একদিন ফেরেশতা হয়ে যাবে। বা হয়তো সার্বিকভাবে প্রত্যেকে তো আর হবেন না, কেউ হয়তো ভালো চান, এটা পুরো দেখুন, নিয়ন্ত্রণে থাকে তাও না। ওটার উপর আমরা ওটার উপর নির্ভর করা যাবে না। তাহলে কি করতে হবে? এমন একটা স্ট্রাকচার, এমন কিছু একটা, ওই যেটা বললাম যে রুলস অফ দ্য গেমে এমন একটা চেঞ্জ আনতে হবে, এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে আমি চাচ্ছি না, তারপরেও হচ্ছে কি আমি করতে বাধ্য হচ্ছি। এখন দেখেন, ধরেন এই যে আমরা যেটা বললাম, যেটাকে আমরা আইনের শাসন বলি খুবই সাধারণভাবে, আসলে আইনের শাসনের চেয়েও বেশি কিছু এই অর্থে। ধরেন কথার কথা আমি যে একটু আগে বললাম যে স্থায়ী কমিটির ব্যাপার, মানে স্থায়ী কমিটিতে যদি একটি দলের প্রাধান্য থাকে তাহলে বেসিক্যালি হচ্ছে গিয়ে সেই দল যেরকম চাবে সেরকমই হচ্ছে গিয়ে ঘটনা ঘটবে। আমরা বর্তমানে যেটা দেখছি আমাদের বর্তমান কাঠামোতে স্থায়ী কমিটিগুলো। এখন যদি আপনি আনুপাতিক পদ্ধতিতে আসেন তাহলে এখানে বিরোধী দল বা হচ্ছে গিয়ে যে অন্যান্য জনগোষ্ঠী, তাদের কিন্তু পার্সেন্টেজ একটু বেড়ে যাবে। যদি বেড়ে যায় তাহলে র্যাশনালি সে কিন্তু চেষ্টা করবে সরকারকে এম্বারাস করার। এই যে সরকারকে এম্বারাস করার তার যে ইচ্ছাটা, এটা তো র্যাশনাল ইচ্ছা। এই র্যাশনাল ইচ্ছাই আসলে বেসিক্যালি তাকে বাধ্য করতেছে ব্যুরোক্রেসির জবাবদিহিতা নিশ্চিত করার। আমি কিন্তু বিরোধী দল ভালো হয়ে গেছে বা সরকার খারাপ হয়ে যাবে, সরকার ভালো হয়ে যাবে, এইটার উপরে নির্ভর করছি না। আমি জাস্ট রুলসটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি এবং তার র্যাশনালিটির উপর নির্বাচন কাঠামোর ভিতরে একটা যেমন আছে, আর একটা হলো যে আপনি সরাসরি প্রশাসনিক সংস্কারের কথা অবশ্যই সেই জায়গাটা তো ডক্টর মির্জা হাসান, আমরা শেষ করব। আমরা শুধু 1 মিনিটের ভিতরে আপনাকে জানতে চাই, সেটা হলো যে দিন শেষে এই যে সবগুলো সংস্কার কার্যক্রম চলছে, আর সেই সবগুলো সংস্কার কার্যক্রমগুলোর যোগসূত্রের জায়গাটা আপনি কোথাও দেখছেন কিনা? যেটা আপনি বলছিলেন যে আপনার থিওরিটিক্যাল
একটু উচ্চ পর্যায়ের থেকে? আমি একটা জায়গায় যেটা কন্টিনিউ করব ডক্টর শাহানের সঙ্গে, সেটা হচ্ছে যে আমরা যদি ধরে নেই মানুষ বদলে যাবে এবং মানুষের আরও নীতিবান হবে, অনেস্ট হবে, তাহলে সমাধান, আর না হলে সমাধান নেই। এই ধারণাটা সবার ভেতর আছে এবং বুদ্ধিজীবীদের ভেতর আছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো মানুষ লাগবে। ম্যাডিসন, যিনি ওই যে ওয়ান অফ দ্য ফাদার অফ আমেরিকান কনস্টিটিউশন, উনি বলেছিলেন যদি মানুষ যদি ফেরেশতাই হয় তাহলে রাষ্ট্রের দরকার নেই, তাহলে এই ধরনের যে অ্যাকাউন্টেবিলিটি কিচ্ছু দরকার নেই, ধরেই নিতে হবে মানুষ ফেরেশতা না। সেজন্য যেটা আমাদেরকে তৈরি করতে হবে সেটা হচ্ছে কাঠামো, একটা যেটাকে বলা হচ্ছে একটা ন্যারো করিডোর। রাজনীতিবিদরা একটা ন্যারো করিডোর ভিতরে হাঁটবেন, এর বাইরে যেতে পারবেন না, গার্ড রেলস থাকবে। সেটাই যেগুলো আমরা বলছি, নানা ধরনের মাল্টিপল চেকস এন্ড ভেরি সিম্পল না, মাল্টিপল এবং ভিটো পাওয়ার, যেটা হাইব্রিডের মধ্যে থাকবে, ভিটো পাওয়ার থাকবে, একে অন্যকে ভিটো পাওয়ার দিয়ে একটা কনস্ট্রেনের মধ্যে সবাইকে রাখবে, শুধুমাত্র রাজনীতিবিদ না, আমলা এবং নাগরিকদের। না, শেষে আমি মনে করি যে এইটা একটা বড় বিষয় যে আমরা দিন শেষে আমাদের সুশাসনের বড় জায়গাটা হলো যেই কার্যক্রম হয় সরকারের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে, এটা আসলে কিন্তু জনগণের অর্থই আমরা ব্যয় করি, সেটার মাধ্যমে যে বেতন হয় সেইটা দিয়েই আমলাতন্ত্র হয়। জনগণের যে ভোট আছে সেই ভোট থেকেই রাজনৈতিক নেতৃবৃন্দরা ক্ষমতায় আসেন। সুতরাং সার্বিকভাবে এর ভেতরে জনগণের অংশগ্রহণের কথা আজকে আলোচকরা বলেছেন এবং তারা জোর দিয়েছেন যেন অবশ্যই জনগণের অংশগ্রহণটা শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক 5 বছর পর পর না হয়ে সার্বিকভাবে লম্বা সময়ের জন্য যেন এটা থাকে। দর্শক, আমরা আবার ফিরবো আগামী সপ্তাহে, আমাদের সাথে থাকবেন। আমরা জানতে চাইব কেমন আছে অর্থনীতি।